ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি শ্রদ্ধেয় এপিজে আব্দুল কালাম স্যার রামেশ্বরমের এলিমেন্টারি স্কুলে যখন ক্লাস 8-এ পড়তেন, তখনই তিনি জীবনের লক্ষ্য হিসাবে বেছে নিয়েছিলেন তিনি পাইলট হবেন। আকাশে তিনি বিমান ওড়াবেন। তাই তিনি স্কুল শেষ করে ফিজিক্স নিয়ে তিরুচিরাপল্লী সেন্ট জোসেফ কলেজে ভর্তি হলেন। 1954 সালে ফিজিক্সে তিনি স্নাতক হলেন। তারপর এমআইটিতে ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হলেন। ফার্স্ট ইয়ার শেষ হলে আব্দুল কালাম স্যার সেকেন্ড ইয়ারে বেছে নিয়েছিলেন অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং। এই একাডেমিক ডিগ্রি থাকলে যোগ্যতা নির্ণায়ক পরীক্ষা অ্যাপিয়ার হওয়া অত্যন্ত সহজ। এমআইটিতে পড়াশোনা শেষ করার পর হাতে কলমে শিক্ষার জন্য ব্যাঙ্গালোরে হিন্দুস্থান অ্যারোনটিক লিমিটেড সেই সংস্থায় ভর্তি হলেন। এদিকে পাইলট হবার জন্য এক রাস স্বপ্ন তার। 1958 সালে দুটি প্রতিষ্ঠান থেকে চাকরির ইন্টারভিউয়ের চিঠি পেলেন। নাম্বার 1 দিল্লির প্রতিরক্ষা মন্ত্রকের থেকে, নাম্বার 2 দেরাদুনের ইন্ডিয়ান এয়ারফোর্সের থেকে। দিল্লিতে তার পরীক্ষা ভালো হয়েছিল, তারপরও তিনি দেরাদুনে যান। দেরাদুনে ইন্টারভিউ দিতে গিয়ে দেখেন 250 জন ক্যান্ডিডেট, তার মধ্যে 9 জন কোয়ালিফাই করলেন আর এপিজি ছিলেন 9ম স্থানে। চাকরির পোস্ট মোট ছিল 8টি। শেষ পর্বে যেহেতু সবাই মেডিকেল চেকআপে সাকসেস হয়, তাই আব্দুল কালাম স্যার এয়ারফোর্সের চাকরি পরীক্ষাটি ক্র্যাক করতে পারলেন না। এয়ারফোর্সের পরীক্ষায় সফল না হওয়ার কারণে এক গভীর হতাশার মধ্যে ডুবে গেলেন। তার জীবনের সমস্ত আশার আলো যেন এক নিমেষে শেষ হয়ে গেল। তারপর তিনি দেরাদুন থেকে দিল্লিতে ফিরে আসার জন্য তিনি বাস ধরলেন। বাসে ঋষিকেশ পৌঁছানোর পর তিনি গঙ্গার জল দেখে মুগ্ধ হয়ে পড়েছিলেন, কেননা তিনি অশান্ত মনে শান্তির খোঁজ করছিলেন। অবশেষে সেখানে স্নানও করেছিলেন, আর সেই দিনটি ছিল 1958 সালের 26শে নভেম্বর। স্নান সেরে তিনি পাহাড়ের উপর উঠে আসেন। সেখানেই ছিল ভারত বিখ্যাত যোগী স্বামী শিবানন্দ সরস্বতী মহারাজের আশ্রম। সেখানে প্রবেশ করে এপিজে লক্ষ্য করলেন স্বামী শিবানন্দ মহারাজ ঠিক যেন গৌতম বুদ্ধের মতো চারিদিকে আলো করে আসনে উপবিষ্ট আছেন। সেখানে অনেক ভক্তের সমাগম। স্বামীজি আধ্যাত্মিক বক্তব্যের শেষে আচমকায় আব্দুল কালাম স্যারকে ডাকেন, বসতেও বলেন। তারপর নামও জিজ্ঞাসা করলেন। নাম বলার পর আব্দুল স্যার ভেবেছিলেন মুসলিম বলে হয়তো শিবানন্দ মহারাজ বিরক্তি প্রকাশ করবেন, কিন্তু সেদিকে স্বামীজি ভ্রুক্ষেপও করলেন না। স্বামীজি শান্ত হয়ে আব্দুল স্যারকে জিজ্ঞাসা করলেন, তুমি এত বিষাদগ্রস্ত কেন? তোমার দুঃখের কারণ কি? কালাম স্যার দুঃখ করে বললেন, আমি পাইলট হতে চেয়েছিলাম, কিন্তু পরীক্ষায় আমি সিলেক্টেড হইনি, সেটাই আমার দুঃখ। স্বামীজি ভাগবত গীতা বের করে বললেন, তুমি কি গীতা দেখেছ? এরপর তিনি গীতা বের করে 11 অধ্যায় পড়ে শোনালেন। কি শোনালেন? অর্জুন যখন মহাভারতের যুদ্ধে যোগদান করা নিয়ে সংশয়ে ছিলেন, তখন তার সেই সংশয়কে দূর করার জন্য শ্রীকৃষ্ণ বিশ্বরূপ ধারণ করে অর্জুনকে বলেছিলেন, পরাজিত হওয়ার মনোভাবকে, পরাজিত হওয়ার সংশয় এবং দুশ্চিন্তাকে জয় করো। কালাম স্যার উপলব্ধি করলেন, জীবন যুদ্ধে জয়ী হতে হলে অর্জুনের মতোই সমস্ত সংশয় আর হতাশাকে জয় করতে হবে। তিনি স্বামীজির কাছ থেকে আরও কথা শোনার জন্য উদ্গ্রীব হলেন। স্বামীজি এবার ধীর কণ্ঠস্বরে কয়েকটি কথা বললেন।
তুমি যে কারণে জন্মগ্রহণ করেছ সেই গন্তব্যস্থল গ্রহণ করো আর তা নিয়েই ভবিষ্যতের পথে যাত্রা করো। এয়ারফোর্সের অফিসার হওয়া তোমার গন্তব্যস্থল নয়। তোমার যা গন্তব্যস্থল তা এখনও প্রকাশিত হয়নি, কিন্তু তা পূর্ব নির্ধারিত। তোমার সঠিক গন্তব্যস্থলে নিয়ে যাওয়ার জন্য তোমার এই সাম্প্রতিক ব্যর্থতা জরুরি। এই ব্যর্থতাকে ভুলে যাও এবং পরিবর্তে নিজের অস্তিত্বের পিছনে সত্যিকারের উদ্দেশ্য অন্বেষণ করো। নিজের সাথে একাত্ম হওয়ার জন্য ঈশ্বরের কাছে নিজেকে সমর্পণ করো। ঋষিকেশে শিবানন্দ স্বামীজির সাথে সাক্ষাৎকারের পর আবদুল স্যার ব্যর্থতা থেকে সফলতার মন্ত্রে দীক্ষিত হয়ে নতুন এক উদ্যমে জীবন শুরু করলেন। দিল্লি ফিরে এসে প্রতিরক্ষা মন্ত্রকে তার প্রথম ইন্টারভিউয়ে সফলতার জন্য সিনিয়র সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট হিসাবে কর্মজীবন শুরু করলেন। তারপর নন্দী নামে হভারক্রাফট নির্মাণ করে সাড়া ফেলে দিয়েছিলেন চতুর্দিকে। এরপরই দিল্লি থেকে ইনকস্পারের পক্ষ থেকে ইন্টারভিউয়ের জন্য ডাক আসলো। ইন্টারভিউয়ে সফল হয়ে তিনি ইনকস্পার তথা পরবর্তীতে রকেট ইঞ্জিনিয়ার হিসাবে কাজে যোগ দিলেন। তারপর থেকে যেন এক ইতিহাস তৈরি হলো। 1980 সালে কালাম স্যারের নেতৃত্বে SLV-3 রকেট তৈরি হলো, যার সাহায্যে মহাকাশে পাঠানো হলো রোহিণী স্যাটেলাইট। এরপর তার নেতৃত্বে একের পর এক অগ্নি, পৃথ্বী, আকাশ ইত্যাদি মিসাইল তৈরি হলো। সারা পৃথিবীতে মিসাইল ম্যান নামে পরিচিত হলেন আবদুল স্যার। 1998 সালে রাজস্থানের পোখরানে পরমাণু বিস্ফোরণেরও ব্যাপারে তিনি নেতৃত্ব দিলেন। 1981 সালে পদ্মশ্রী, 1990 সালে পদ্মবিভূষণ এবং 1997 সালে ভারতরত্ন পেলেন, আর অবশেষে 2002 সালে ভারতবর্ষের 11তম রাষ্ট্রপতি হলেন। আবদুল স্যারের সফলতার হওয়ার পেছনে মূল মন্ত্রটা এটাই ছিল যে ডিফিট দ্য ডিফিটেস্ট টেন্ডেন্সি, অর্থাৎ হেরে যাবার মনোভাবকে পরাস্ত করো।